نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখাধীন হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানী সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দিনদার এলাকাবাসী, আজকে আমরা তৃতীয় স্বাধীনতা উত্তর একটি সমাবেশের আয়োজন করেছি। অনেকেই বলবেন তৃতীয় স্বাধীনতা কিভাবে? আসলে দেশ যখন স্বাধীন থাকে তখন জনগণও স্বাধীন থাকে। যখন এই দেশ মুসলমানরা শাসন করেছে, জনগণ কেমন স্বাধীন ছিল? টাকায় 8 মণ চাল পাওয়া গিয়েছে। ভাই শায়েস্তাকার আমলে কত টাকায় কত মণ চাল পাওয়া গিয়েছে? 1 টাকায় 8 মণ চাল পাওয়া গিয়েছে। আর এখন 80 টাকায় 1 কেজি চাল পাওয়া যায়। আমরা কেমন স্বাধীনতা ভোগ করতেছি? সেই সময় ক্ষেতের ধান গোলায় উঠেছে, দোকানের লাভ বাসায় গিয়েছে, আর আজকে ক্ষেতের ধান অন্যের গোলায় ওঠে। দোকানে যা কামাই করে চান্দাবাজা তার একটা অংশ নিয়ে যায়, যারা কষ্ট করে গাড়ি চালায় তাদের আয়ের একটা অংশ চাঁদাবাজরা নিয়ে যায়, আর সেটা জমা হয় রাজনৈতিক দলের ভান্ডারে। তারপরেও তারা শান্ত নয়, তারা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে লুটে পুটে খেয়ে তারা বিদেশে পাড়ি জমায়। সুতরাং এরপরে যখন 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভাষা স্বাধীন হয় নাই, যার জন্য বাংলা ভাষার জন্য 1952 সালে রক্ত দিতে হয়েছে। কি কথা ঠিক কিনা? এরপরে অধিকার আদায় হয় নাই। এই দেশের মানুষ অধিকার আদায় করতে গিয়ে 71 সালে আরেকবার যুদ্ধ করেছে। এই যুদ্ধ স্বাধীন হয়েছে 3টা বিষয়ের ভিত্তিতে: সাম্য, মানবিক অধিকার এবং ন্যায় বিচার। স্বাধীনতা তো হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণ কি তার অধিকার পেয়েছে? যার জন্য আমাদেরকে আরেকবার দেশ স্বাধীন করতে হলো 1924 সালে। কিন্তু আমরা বারবার স্বাধীন করব, ভোগ করবে অন্য লোক, সেটা কি হতে পারে? তাহলে এর কারণ খোঁজার দরকার নাই? অবশ্যই দরকার আছে। এই কারণ হলো একমাত্র আল্লাহ পাকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, কালামে পাকের যে আয়াত, এই আয়াতের উপরে আমরা ঠিক না থাকার কারণে আমাদের উপরে দুর্ভোগ বারবার নেমে আসতেছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে সবাই মিলে আল্লাহ পাকের রজ্জুকে, কোরআনকে মজবুত ভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে যদি আমরা বলি, আমি আজকে শুক্রবার আসতেছিলাম, বাস থামিয়েও জুমা নামাজ পড়ানো হয়েছে। আমি এইখানেও দেখলাম হাজীগঞ্জ বড় মসজিদ, যে পরিমাণ মুসল্লি এক ইমামের পিছনে নামাজে দাঁড়ায়, হাজার হাজার মুসল্লি এক ইমামের পিছনে দাঁড়ায়, ওই ইমামের তাকবীরের ধ্বনিতেই রুকুতে যায়, ওই ইমামের তাকবীরের ধ্বনিতে সেজদায় যায়, কিন্তু সালাম ফিরানোর পরে 1000 মত প্রকাশ করে। আমি কথা বুঝাইতে পারছি? আজকে বিশাল চরমনায় এই মেসেজ কেন প্রত্যেক থানায় কেন সমাবেশ করছেন, এবং এরপরের কর্মসূচি আমাদের রয়েছে প্রত্যেক ইউনিয়নে সমাবেশ করা। এর প্রধান কারণ হলো মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেওয়া, জলে স্থলে যে বিপর্যয় ঘটছে, আমরা যে অশান্তি ভোগ করতেছি, এটা আমাদের 2 হাতের কামাই। আজকে যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করলেন, নামাজ পড়ে বের হলেন, তিনি খুতবা ইমামতির আগে বক্তব্য দিয়েছেন কিনা, খুতবা দিয়েছেন কিনা জুমায়?
সেইখানে হারাম হালালের বিষয় বলেছেন কিনা? তাহলে আপনি নামাজ পড়লেন, হারাম হালাল তো মিস করলেন না। আপনি বের হয়ে গিয়ে চাঁদাবাজি করলেন, বের হয়ে গিয়ে ঘুষ খাইলেন। তাই বোঝা গেল আপনি এই সমাজকে বিচ্ছিন্ন করে ফেললেন শান্তির পক্ষে। আমি বুঝাইতে পারছি? সুতরাং আমরা শুধু আমাদের কর্মীদেরকে বলবো না, আমরা আসছি এই এলাকাবাসীদেরকে বলতে, দোকানদার ভাইদেরকে বলতে, ইমাম সাহেব হুজুরদেরকে বলতে, উলামায়ে কেরামদেরকে বলতে, ইসলামী আন্দোলন মানে কোনো ব্যক্তি কেন্দ্রিক বিষয় নয়। পীর চরমনাই ক্ষমতা যাওয়া ইসলামী আন্দোলনের বিষয় নয়, বরং ইসলাম ক্ষমতায় যাওয়া ইসলামী আন্দোলনের মূল বিষয়। তবে ইসলাম ক্ষমতায় কে নিবে সেই নেতাও দেখার দরকার আছে। 5ই আগস্টের পরে আমরা যেই দুর্নীতিবাজ, যেই স্বেচ্ছাচার, যেই চাঁদাবাজদের সরাইলাম, এর পরপরই আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে কি নামে নাই? তাহলে আমরা যদি দলের পরিবর্তন করি, নেতার পরিবর্তন করি, নীতির পরিবর্তন না করি, তাহলে এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই সরকারের বিরুদ্ধে আমরা অবৈধ মামলা, অদৃশ্য মামলা, গায়েবী মামলার অভিযোগ করলাম, আবার দেখা যায় নতুন করে গায়েবী মামলা শুরু হয়েছে। তাইলে আমরা কি যে দল যাবে সে গায়েবী মামলা দিয়ে এই জন্য দেশ স্বাধীন করা হয়েছে? আপনারা লক্ষ্য করেছেন পীর সাহেব চরমনাই একটু আগেও বক্তারা বলেছে, যেহেতু আমরা ঢাকায় ছিলাম, ধারাবাহিক ভাবে আমরা এই কর্মসূচিতে একমাত্র রাজনৈতিক দল হিসাবে প্রকাশ্য ব্যানারে কেন্দ্রে এবং সমস্ত জেলায় আমরাই প্রথম প্রোগ্রাম দিয়েছি এবং সেটা ইনশাআল্লাহ বাস্তবায়ন করেছি। তারপরে যখন মানুষ যে অধিকারের জন্য আন্দোলন করলো, সেই অধিকার যখন হাতছানি দিচ্ছে, তখনই মানুষ লুটতরাজের সম্মুখীন হলো। আমার পল্টন এলাকায় দেখেছি অনেক চিহ্নিত রাজনৈতিক দলের লোকেরা সেই ফলের দোকান, ফুটপাত এগুলো ভেঙে চুরে তার সম্পদ তছনছ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের ঘোষণার কারণে সারা দেশে তখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আপনারা দেখেছেন ট্রাফিকিং এর কাজ করেছে কিনা? মন্দির পাহারা দিয়েছে, বৌদ্ধ মন্দির পাহারা দিয়েছে, সরকারি স্থাপনা পাহারা দিয়েছে। আপনি যদি শান্তি চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে শান্তি চাইতে হলেও সংঘবদ্ধভাবে চাইতে হবে। আপনারা খুব লক্ষ্য করে দেখেন, এই ফ্যাসিস্ট সরকার 15 বছর শাসন করছে, প্রায় সমস্ত রাজনৈতিক দলই তাকে নামানোর চেষ্টা করছে কি করে নাই? কিন্তু তারা পারে নাই। কিন্তু যখন সমস্ত জনগণ এক হয়ে মাঠে নামছে, তখন আর 45 মিনিটও সময় পায় নাই। শেখ হাসিনা 45 মিনিট আগে ভাষণ দিতে চাইছিল কি চায় নাই? সময় দেওয়া হয়েছে। কেন হয় নাই? যেহেতু জনগণ এক হয়ে গেছে। আজকে যদি আপনারা ঘুমিয়ে থাকেন, যেমন 1947 সালে স্বাধীনতার পরে মুসলমানরা ঘুমিয়েছিল, এই জন্য তারা নির্যাতিত হয়েছে। 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশের জনগণ ঘুমাইছিল, এই জন্য এক দল শোষণ করার সুযোগ পেয়েছে। কথা ঠিক কিনা? ঠিক আজকেও যদি আপনারা ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু আবার আরেক দল শোষক গোষ্ঠী তৈরি হবে। এখানে আপনারা শুনেছেন যে এই দেশকে যদি শান্তি শৃঙ্খলা আনতে হয়, প্রথমে নীতি সংশোধন করা দরকার, নির্বাচন পদ্ধতি সংশোধন করা দরকার, প্রশাসনের সংশোধন আনা দরকার, বৈদেশিক পলিসিতে সংশোধন আনা দরকার। এর একটা বিষয় হলো পিআর পদ্ধতি। আমি আপনাদেরকে পিআর পদ্ধতি খুব সংক্ষেপে বলি। ধরে নেন এখানে 1000 লোক আছে। কয় হাজার? এখন 5টা দল আছে। কয়টা দল? 5টা দল আছে। এই 5টা দল ভাগ হয়ে কোন দল পাইল 10% ভোট। কয় পার্সেন্ট? আরেক দল পাইল 15% ভোট, আরেক দল পাইল 20% ভোট, আরেক দল পাইল 25% ভোট। কত পার্সেন্ট হলো? যোগ করছেন কেউ?
10%, 15%, 20%, 25%, চারটা দল পাইল। কত পার্সেন্ট ভোট পাইল? 70%। আরেকটা দল পাইল 30% ভোট। এখন এইটার প্রতিনিধি কে হবে? কথা বলে, যদি এখান থেকে এমপি হয় তাহলে কে হবে? 30% লোকের ব্যক্তিতে এমপি হবে। আমার কথাটা সবাই বুঝছেন? এই পিআর পদ্ধতিটা ভালো করে বুঝে নেন। আচ্ছা, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করলো, অর্থাৎ বৈষম্য থাকবে না, কি কথা ঠিক না? 70% লোকের উপরে শাসন করবে 30% সংখ্যা লোকের প্রতিনিধিরা। এইটা কি বৈষম্য নয়? আমার বৈষম্য কথাটা বুঝছেন? সুতরাং নির্বাচনে যাতে বৈষম্য আনা না হয়, আজকে হাজীগঞ্জের একজন যদি আওয়ামী লীগে দাঁড়ায়, একজন যদি বিএনপিতে দাঁড়ায়, আরেকজন যদি আরেক দলে দাঁড়ায়, দেখবেন যার লাঠির জোর যত বেশি, কি কথা ঠিক কিনা? যার পয়সার জোর, অবৈধ পয়সার জোর যত বেশি, যার মারার মতো সন্ত্রাসী বাহিনী যত বেশি, পরের দিন দেখা যায় সে নির্বাচিত হয়ে গেছে। কি ভাই, এটা বৈষম্য না? তাহলে বৈষম্য হওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ, এই লোকটা থাকে ঢাকায় কিন্তু অনেক পয়সার মালিক, এখানে এসে সে এমপি হয়ে যায়। আছে না নাই আপনাদের? বিগত স্বাধীনতার পরে যত এমপি রয়েছে এলাকায় ছিল, পাওয়া গেছে অধিকাংশই ঢাকায় অথবা বিদেশে। যেই লোক এই এলাকায় থাকে না, এলাকার জনগণের দুঃখ কষ্ট বোঝে না, সেই এলাকার প্রতিনিধিত্ব করে কিভাবে? এই দুইটা বৈষম্য নিরসনের জন্য পীর সাহেব চরমনায় ঐতিহাসিক পিআর পদ্ধতি এর ইলেভরেশন হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এইটার মধ্যে কোনো এমপি ব্যক্তি হিসাবে থাকবে না। প্রত্যেকটা দল তার আদর্শ প্রচার করবে। সারা বাংলাদেশে ওই দলের ব্যানারে, দলের নামের উপরে, দলের মার্কার উপরে ভোট হবে। আর দলের মার্কার উপরে ভোট হলে এই জায়গায় যে চোরাই কারবারি করে, মজুতদারি করে, চাঁদাবাজি করে শত শত কোটি টাকা কামাই করছে, সে পয়সা খরচ করবে, সে লোক লাগাই দিবে। কেন দিবে না? যেহেতু সে এমপি হবে কিনা জানা নেই। কি ভাই, কথা ঠিক কিনা? তাহলে এলাকায় যে বৈষম্য, ভোট নির্বাচনের সময় যে মারামারি, তা বন্ধ হবে কি হবে না? এই হলো এই পদ্ধতিতে প্রথমে মার্কার উপরে সারা বাংলাদেশ থেকে ভোট হবে। ধরেন 11 কোটি ভোট, এই 11 কোটি বা 10 কোটি ভোটের উপরে 300টা আসনে যে প্রপোর্শন, যে আনুপাতিক যে পরিমাণ ভোট পেয়েছে, তাকে ততটা এমপি আসন দেওয়া হবে। ভাই, কথাটা বুঝাইতে পারছি? এরপরে এমপি নির্বাচনের ক্ষেত্রে ওই ব্যক্তি সৎ, যোগ্য, অন্যান্য সব দিক বিবেচনা করে সিলেকশন করবে। এই পদ্ধতি যদি হয় তাহলে দুইটা ফায়দা। এক নাম্বার, আমরা যে দেখছি যে এই স্বেচ্ছাচারী হওয়ার প্রধান কারণ হলো সবাইকে বাদ দিয়ে দেওয়ার পদ্ধতি। কি কথা ঠিক কিনা? অথবা ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার পদ্ধতি। এই পদ্ধতিগুলো যখন থাকবে না এবং প্রত্যেক দল থেকে যখন প্রতিনিধি নির্বাচিত হবে, তাদের পরামর্শে যে পার্লামেন্ট হবে, তাদের পরামর্শে যে দেশ শাসিত হবে, সেই দেশ বৈষম্য বিরোধী একটা দেশে পরিণত হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? সুতরাং বৈষম্য বিরোধী যদি আমরা নির্বাচন পদ্ধতি চাই, তাহলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। আমি যারা আছেন প্রত্যেককে বলবো, আপনি আপনার মতের প্রচার করেন, উনি ওনার মতের প্রচার করুক, আমরা আমাদের মতের সংক্ষিপ্ত একটু প্রচার করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের মত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করে। কিসের জন্য ভাই? ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। যেখানে ইসলামের কল্যাণ না, ইসলামের ক্ষতি আছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ নাই। সেই কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। যেখানে মানবতার উপকার নাই, সেই কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। যেই কাজে, যেখানে দেশের উপকার নাই, সেই কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে না। এখন আসেন,
আপনারা এই দেশের আপনি যদি মুসলমান হন তাইলে আপনার ইসলামের জন্য কাজ করা দরকার আছে কি নাই? তাইলে আপনি 1 নাম্বার মুসলমান হওয়ার কারণে ইসলামের জন্য আপনি ইসলামী আন্দোলন করবেন। 2 নাম্বার আপনি দেশের নাগরিক কিনা, তাহলে দেশের জন্য আপনি এই কাজ করবেন। 3 নাম্বার আপনি একজন মানুষ কিনা, তাইলে মানবতার জন্য আপনি এই কাজ করবেন। তাইলে যারা মুসলমান এরা কয়টা লাভ পাবে? 3টা জিনিসেরই লাভ পাবে, তার দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুতরাং সমস্ত মুসলমানের উচিত ইসলামী আন্দোলন করা। 2 নাম্বার আপনি মুসলমান না, কোনো সমস্যা নাই, আপনি এই দেশের জনগণ কিনা, আপনি জনগণের নাগরিক নিরাপত্তা চান কিনা, নাগরিকের অধিকার চান কিনা, নাগরিকের শান্তি ব্যবস্থা চান কিনা, তাহলে তো মানবিক অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য ইসলামী আন্দোলন কাজ করে। আমার এলাকা, আমি ঢাকাতে থাকি, বাগদাতে, ওখানে বৌদ্ধ মন্দির এবং আরো একটা মন্দির ছিল, ওখানে দেখছি সাক্ষাৎকার নিয়েছে। ওখানকার লোকেরা, হিন্দুরা বলছে যে ইসলাম আসলে যে আমাদেরকে ভীতি দেখানো হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম এই মুসলমান, এই চরমনাই হুজুরের অনুসারীদেরকে দেখছি দল বেঁধে আমাদেরকে পাহারা দিয়েছে। সুতরাং ভোট যদি দিতে হয় নিরাপত্তার স্বার্থে হলে তাদেরকে ভোট দিতে, কারণ হিন্দুরা তো ইসলাম ধর্মের স্বার্থে ভোট দিবে না, দিবে নাকি? কিন্তু নাগরিক এবং দেশের স্বার্থে ভোট দিবে কিনা, সেই স্বার্থ আদায় করার বাস্তব নমুনা ইসলামী আন্দোলন দেখিয়েছে। সুতরাং যিনি মনে করেন যে ইসলামের জন্য না, অন্যান্য সংখ্যালঘু তাদেরও আমি মনে করবো, আপনি যদি দেশের কল্যাণ, মানুষের কল্যাণ চান, তাহলে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীক হয়ে এইখানে সমর্থন করা উচিত। আজকের এই সমাবেশে আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আপনার নেতা কর্মীরা ছড়িয়ে পড়বেন, গ্রামে গঞ্জে, ইউনিয়নে আপনার এই দাওয়াত পৌঁছে দিবেন। যারা খুশি মনে আপনাদের সাথে আসবে তাদেরকে সাধুবাদ জানাবেন, আর যাদের মনে চাবে অন্য কোন আদর্শের করতে, তাদেরকেও তাদের অবস্থানে ছেড়ে দিবেন। এই আওয়াজ প্রত্যেকে যার যার অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।